হ্যালো, আজকের এই ক্লাসটিতে আমরা পড়ব প্যাটার্ন। তো অষ্টম শ্রেণী গণিতের প্যাটার্নের যত সমস্যা আছে আমরা এই পর্বে ইনশাল্লাহ সব ধরনের সমস্যার সমাধান করব। তোমরা আমাদের সাথে যুক্ত থেকো। আজকের এই পর্বটিতে আমি আলাদাভাবে তোমরা যারা যুক্ত হয়েছ তোমরা কমেন্ট করে বলিও ভাইয়াকে যে সব কিছু ঠিক আছে কিনা। তোমরা যারা যুক্ত আছো তোমরা বলিও যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, বা যারা যুক্ত হয়েছ তোমরা জানাও কারা কারা যুক্ত হইলা। তোমরা ভাইকে জানাও কারা কারা যুক্ত হইলা। হ্যাঁ, তোমরা কেউ যুক্ত হইলে কমেন্ট করে জানাও। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও। তবে আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। দেখো, আজকের ক্লাসটি এই মুহূর্তে আমরা শুরু করতে যাব। তোমরা যারা এখনও যুক্ত হও নাই তোমরা যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি। আর যারা যুক্ত হয়েছ তোমরা কমেন্ট করে ভাইয়াকে বলিও যে ভাইয়া আমরা যুক্ত হয়েছি, ক্লাসটি শুরু করেন। বলো তোমরা কারা কারা যুক্ত হইলা। দেখো, আজকে আমি ভাবছিলাম তোমাদের এই প্যাটার্ন ক্লাসটিকে আজকে শুরু করেছি এবং আজকে করতে থাকবো। আশা করি 2টা ক্লাস হয়তো লাগবে। আসলে একটা ক্লাসে শেষ হইতো, কিন্তু তোমাদেরকে ভালো বোঝানোর জন্য 2টা ক্লাস লাগতে পারে। তো এখন আমরা প্যাটার্ন ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথম আসলে অনেক কিছু হাবিজাবি আছে, তো এইগুলা পড়লে তোমরা পড়তে পারো। হ্যাঁ, তো যেই বিষয়গুলো আছে আমি যদি তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যে তোমাদের প্রথম দিকে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমার কলমটা দেখতে পাচ্ছি একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, শুরুতেই কলমের প্রবলেম দিচ্ছে। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। হ্যাঁ, দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, মৌলিক সংখ্যাটা এই বিষয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বুঝছো? মানে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি আলাদা করতে পারবে না। যেমন বিষয়টা কি, যেমন ধরো আমি যদি তোমাকে 9 একটা সংখ্যা নিলাম। দেখো, এই 9টাকে কিন্তু তুমি ভাঙতে পারবে, যেমন কি 3 গুণন 3। বুঝছ? এই আমি একটা ভাঙলাম। আবার তুমি এটাকে এভাবে ভাঙতে পারো যে 9 গুণন 1। বুঝছো? তো 9 গুণন 1 করলে কত হয়? 9 হয়। ঠিক আছে, তুমি ভাঙতে পারলা। তুমি চাইলে দেখো, এই দুইভাবে আমরা কিন্তু 9 সংখ্যাকে ভাঙলাম। কিন্তু আমি যদি এখন তোমাকে 3 একটা সংখ্যার কথা বলি, একে যদি বলি যে তুমি একে ভাঙে দেখাও, তো তুমি একে ভাঙতে গেলে শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে ভাঙতে পারবে। যেমন 1 গুণন 3, মানে 3 একে 3। এই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারবে না। আমি যদি তোমাকে আর একটা উদাহরণ দেখাই, যদি আমি তোমাকে বলি 4 একটা সংখ্যা, তুমি এটাকে যে কোনো 2টা সংখ্যাতে ভাঙাও, তো তুমি কি করতে পারো যে 2 গুণন 2 করতে পারো। তো 2 আর 2 গুণ করলে কিন্তু 4 আসে, তার মানে সুন্দর ভেঙে গেল। আর একটা ভাবে ভাঙতে পারো, সেটা হচ্ছে তুমি যে 4 গুণন 1 করতে পারো। 4কে 4টা ভাবে ভাঙতে পারো। তো এখন সময় একটা বিষয় তোমাদের বলি। হ্যাঁ, সেটা হচ্ছে এই 3টা সংখ্যার ভিতরে তুমি দেখো একটা বিষয় খেয়াল করো। প্রত্যেকটা অঙ্ককেই তুমি একটা বিষয় কমন, সেটা হচ্ছে 1 দিয়ে ভাঙতে পারছো। দেখো, এটাকেও কি তুমি 1 দিয়ে ভাঙতে পারছো, এটাকেও 1 দিয়ে ভাঙতে পারছো, এবং এটাকেও 1 দিয়ে ভাঙতে পারছো। কিন্তু এই শুধু 3কে তুমি 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারছো না।
তোমরা একটু খেয়াল করে দেখো, 3কে কিন্তু এক ব্যতীত অন্য সংখ্যাতে ভাঙতে পারছো না। এটার মানে হচ্ছে যেই সংখ্যাটিকে এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা ভাঙানো যায় না, বুঝছো? যে সংখ্যাকে এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, ওই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। কি বললাম? ওই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। সেই হিসেবে এখানে 3 হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলো, বুঝলা কিনা? 3 মৌলিক সংখ্যা। এখানে 4 আর 9 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। কেন নয়? কারণ এগুলা কিন্তু এক বাদেও 2 দিয়ে ভাঙানো গেছে, 2 গুণন 2। 9কে 3 গুণন 3 দিয়ে মানে ভাঙানো গেছে, বুঝছো? সেজন্য 3 আমাদের মৌলিক সংখ্যা না। তো এই সংখ্যা তাহলে কি সংখ্যা হবে? এটা হবে আমাদের যৌগিক সংখ্যা। এটা হবে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তোমরা বুঝতে পারলা? যেই সংখ্যাকে এক বাদে অন্য সংখ্যা দ্বারা ভাঙানো যায়, ওই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। এবং যেগুলোকে শুধুমাত্র এক দিয়ে ভাঙানো যায়, ওইগুলাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যদি আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেই, তোমরা আরও একটু বেশি ভালো বুঝবে। সেটা হচ্ছে, দেখো, আমি যদি তোমাদেরকে বলি, তোমরা বলো তো, এই যে 5 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা। আমি আবার লিখতে পারি যে 12 একটি সংখ্যা, আবার লিখতে পারি 14 একটি সংখ্যা। দেখো, আমি কি করেছি? 4টে সংখ্যা লিখেছি। দেখো, এই 4টের মাধ্যমে আশা করি তোমরা আরেকটু বুঝতে পারবে। দেখো, তুমি যদি 12 সংখ্যাটিকে ভাঙাও, তাহলে কিভাবে ভাঙাতে পারো? তুমি করতে পারো কি, যে 12, তুমি লিখতে পারো যে 12, দাঁড়াও, আমার এই মার্কারটা সমস্যা হচ্ছে। তুমি লিখতে পারো যে 12 গুণন 1 সমান 12 হইল, ঠিক আছে। তুমি এটাকে আবার ভাঙতে পারো এইভাবে, যে 3 গুণন 4, 3 4 12, এটা ঠিক আছে। তুমি আবার কি করতে পারো, যে 6 গুণন 2, 6 দোকানে 12। দেখো তো, 12 সংখ্যাটিকে আমরা 3 ভাবে ভাঙালাম। একটা হলো 12 গুণন 1, আর একটা 3 গুণন 4, আর একটা 6 গুণন 2। তো 6 গুণন 2 করলো 12, 3 গুণন 4 করলো 12 আসে। কিন্তু আমরা এখানে যদি আমি 7 সংখ্যাটিকে চিন্তা করি, দেখো তো, 7কে তুমি ভাঙাও তো, যে 7 গুণন 1, 7 একে 7, ঠিক আছে। কিন্তু তুমি 7কে কিন্তু তুমি অন্য আর কোনো সংখ্যাতে ভাঙতে পারবে না। যেমন তুমি যদি চিন্তা করো, যে তুমি একটু চিন্তা করো তো, যেমন 2 গুণন 3, 3 দোকানে 6। আবার চিন্তা করো 2 গুণন 4, তাহলে 4 দোকানে 8। তুমি কি 7 পাইলা? তুমি 6 পাইলা, 8 পাইলা, 7 কিন্তু পাইলা না। তার মানে 7কে শুধুমাত্র এই 1 দিয়েই ভাঙানো যা, বুঝছ? আরেকটা সংখ্যা দেখো, 14। তো 14কে তুমি যদি দেখো, যে 14 গুণন 1, 14 একে 14, ঠিক আছে। আবার দেখো 7 গুণন 2, 7 দোকানে 14, তো ঠিক আছে। তার মানে তুমি কি দেখলা? 14কে কিন্তু আমরা 2টা উপায়ে ভাঙতে পারতেছি। একটা হচ্ছে 1 দিয়ে গুণ করে, আর একটা হচ্ছে 2 দিয়ে 7-এর গুণ করলাম। আমি তোমাদেরকে আর একটা বিষয় দেখাই। তুমি যদি 5-এর কথা চিন্তা করো, যে 5 গুণন 1, 5 একে 5। 5কে কিন্তু 1 ছাড়া অন্য 2টা সংখ্যা দিয়ে গুণ করে তুমি আর 5 পাবো না। দুনিয়াতে আর অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তুমি 5 পাবো না, শুধুমাত্র 1 ছাড়া। ওই রকমভাবে 7কে শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো সংখ্যা, 2টা সংখ্যাতে গুণ করলে তুমি 7 পাবে না, বুঝছ? তার মানে যেই সংখ্যাগুলো শুধুমাত্র 1 দিয়ে ভাঙানো যায়, মানে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই আসে, হ্যাঁ, ওই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। তার মানে এখানে এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার এই 12 আর 14, এই দুইটাকে দেখো 1 দিয়ে ভাঙাতে পারছো, সাথে কিন্তু অন্য সংখ্যা, 2টা সংখ্যা দিয়েও গুণ করে ভাঙাতে পারছো। যেমন 3 আর 4 দিয়ে গুণ করলে 12 আসে, 6 আর 2 দিয়ে গুণ করলে 12 আসে। 14-র ক্ষেত্রে 1 দিয়ে হয়েছে, সাথে কিন্তু আবার 2 দিয়েও হয়েছে, 7 গুণন 2, 14। তার মানে যেই সংখ্যাগুলো একাধিক 2টা সংখ্যা দিয়ে তুমি ভাঙায় পাবা, হ্যাঁ, ভাঙতে পারবা, ওইগুলো মৌলিক না, ওইগুলো কি হবে? যৌগিক। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এখানে এই 12 আর 14, এই দুইটা কি হবে? যৌগিক। এগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই 5 আর 7, এই দুইটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। বুঝছ? এখন আমি তোমাদেরকে একটু বইয়ে দেখাই। তো বইয়ে কি বলছে দেখো, দেখো, তোমরা যদি একটু বইয়ে খেয়াল করো,
তাহলে বই একটু পড়ে নিও, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে বলছে যে 1 এর চেয়ে বড় যে সব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলি মৌলিক সংখ্যা। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ না, তোমাদের বই থেকে দেখলে বুঝবা। তার মানে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেগুলো হবে মৌলিক সংখ্যা। এখন দেখো এই মৌলিক সংখ্যা নির্ণয়, আমরা এখানে বইয়ে তোমাদের এখানে মৌলিক সংখ্যা নির্ণয়টা বুঝাইছে, বুঝছো? এই চারটা তোমরা কিভাবে বুঝবে? মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এখানে 1 থেকে 100 পর্যন্ত লিখছে তারা, দেখো। এবং লিখার পরে এখানে কমন যে বিষয়গুলো হচ্ছে, দেখো এখানে 2 যে সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেওয়া নাই, ক্রস চিহ্ন ছাড়া, ওই সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা। আর যেগুলো ক্রস আছে ওইগুলো আমাদের যৌগিক সংখ্যা। যেমন 2 আর 3 ক্রস নাই, তো 2 আর 3 কি? মৌলিক। আবার 4, 6, 8, 9, 10 এগুলা ক্রস দেওয়া না, এই ক্রসগুলো আমাদের যৌগিক সংখ্যা। বুঝতে পারছো? বুঝো। আর এই যে 5, 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এগুলো কিভাবে হলো দেখো, তুমি এগুলো আলাদা করবে কিভাবে, সেজন্য তোমাদেরকে বলে দিই। দেখো সকল জোড় সংখ্যা 2 বাদে সকল জোড় সংখ্যা মৌলিক সংখ্যা। কিভাবে? দেখো 4কে কিন্তু তুমি 2 দিয়ে ভাঙতে পারো, 2 গুণন 2, 2 দোকানে 4। 6কে তুমি 2 দিয়ে ভাঙতে পারো, 3 গুণন 2, 3 দোকানে 6। 8কে তুমি 4 গুণন 2 করতে পারো, যে 4 দোকানে 8। বুঝছো? তার মানে সকল জোড় সংখ্যাকে তুমি 2 দ্বারা ভাগ করতে পারো। তাহলে 2 দ্বারা ভাগ করলে তো হইল না, মানে তা তো এটা তো যৌগিক সংখ্যা হয়ে গেল। এমন হওয়া লাগবে যে ভাগ করা যাবে না। তো যাই হোক, তোমরা এখানে যদি দেখো তোমাদের পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে, বললে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কয়টি? উত্তর হবে 4টি। কিভাবে? 2, 3, 5, 7। বুঝছ? এই যে আমি লিখছি, এই যে 4টি লিখছি, 1 থেকে 10 করে এখানে লিখছি 4। আবার 11 থেকে 20 পর্যন্ত কয়টি রয়েছে? এখানেও 4টি। দেখো 11 একটা, 13 একটা, 17 একটা, 19 একটা, এই 4টায়। তবে মোট কথা হচ্ছে এই ক্লাসটিতে আমরা মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত বলতেছি না। তোমরা চাইলে তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি প্রয়োজনে মৌলিক সংখ্যার উপর আলাদাভাবে একটা লেসন করব, যেখানে তোমাদেরকে মৌলিক সংখ্যার পুরা বস বানিয়ে দেবে ইনশাল্লাহ। বুঝছ? তবে এখন মনে রাখো যে 2 দ্বারা যেগুলো জোড় সংখ্যা ওইগুলা মৌলিক সংখ্যা না। হ্যাঁ, যেমন 2, 4, 6, 8, মানে 2 বাদে 4, 6, 8, 10, 12 তোমরা এভাবে ক্রস করতে পারো। আর আরেকটা বিষয় তোমাদের বলে দিই, তোমাদের পরীক্ষা যেভাবে আসে এভাবে আসতে পারে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তোমরা অ্যান্সার করবা প্রথমে 4টি, পরে 4টি, তার মানে 8টি। আমি কিন্তু লিখে রাখছি যে প্রত্যেক ঘরে কয়টি করে মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 10-এ 4টি, 11 থেকে 20-এ 4টি, আবার 20 থেকে 30-এ 2টি। তো এইভাবে সবগুলো লিখছি যে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। হ্যাঁ, এই যে এইখানে লিখে রাখছি। তো যাই হোক, মৌলিক সংখ্যার বিষয়ে তোমাদের সমস্যা থাকলে আমি আলাদাভাবে ইউটিউবে বা ফেসবুক পেজে আলাদাভাবে একটা ক্লাস দেব। বুঝতে পারছো? হ্যাঁ। এখন আমাদের আবরার, যার আইডি নাম হচ্ছে সিলভার ডাইঅক্সাইড, সে বলছে যে 2nd চ্যাপ্টার কবে করাবেন? হ্যাঁ, ঠিক আছে আবরার, তোমাদের যদি 2nd চ্যাপ্টারের সমস্যা থাকে আমি প্যাটার্নের পরে 2nd চ্যাপ্টার নিয়ে আসবো। আর অন্যথায় আমরা কিন্তু অনুশীলনী 4 মানে বীজগণিতের যেটা 4.1 সলভ করেছি, সবগুলা মেথি করেছি ইনশাল্লাহ, সাথে MCQ CQ সবগুলা করেছি। তো আমরা আগামীতে 4.2, 4.3 এবং 4.4 এই 3টা অনুশীলনী করব। তার সাথে টার্গেট থাকবে তোমাদের জন্য 2nd চ্যাপ্টার যেটা আছে মুনাফা। হ্যাঁ, এই মুনাফা নিয়ে আমরা ক্লাস নেব। তবে আজকে এখন এই তোমাদের যে বিষয়টা বললাম মৌলিক সংখ্যা, এটা এখানেই থাক। আমি মৌলিক সংখ্যার পরবর্তীতে মানে তোমাদেরকে বুঝাবো। মৌলিক সংখ্যায় কারো সমস্যা থাকলে যদি কেউ শিখতে চাও যে ভাইয়া এর বিষয়ে আপনি আলাদা একটা ক্লাস দেন বা আমাদের বুঝতে সমস্যা, তাহলে আমি আলাদাভাবে একটা ক্লাস দেব। সেই ক্লাসে তোমাদের মৌলিক সংখ্যাকে আরও ইজি সহজ উপায়ে আমি শিখিয়ে দেব। তো এখন দেখো যে বিষয়টা হচ্ছে, আমরা এখন অন্য কিছু শিখব। তো সেটা হচ্ছে যেটা পরীক্ষায় আসে। এখন তোমরা যারা আসো, আমি প্রথমে একটু এমনি ক্লাস নিলাম, এখন কিন্তু মূল ক্লাসে ঢুকতেছি। যেই পড়াগুলো পরীক্ষায় আসে তোমরা এখন সবাই অ্যালার্ট হয়ে বসো এবং খুবই মনোযোগ দিয়ে বসো।
সেটা হচ্ছে, তোমাদেরকে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটি হচ্ছে, এই তোমাদের বলি 1780 সালে, হ্যাঁ 1780 সালে একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল গাউস। হ্যাঁ, তো আমি এই 1780 সালের গাউসের একটা গল্প বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো গাউস নামে ছেলেটা কী করতো জানো? সে যখন ছোট তখনই তার বাবার সমস্ত হিসাব নিকাশ সে সে নিজে করে দিত। এমনকি তার বাবার যে কোনো হিসাবের সমস্যা হইলে, ভুল হইলে, সে তার বাবার হিসাব নিকাশে ভুল ধরিয়ে দিত। বুঝছো, একটা ছোট একটা ছেলে, হ্যাঁ যখন সে তার বয়স 3 বছর মাত্র, মানে শুধু 3 বছর বয়সেই গাউস তার বাবার সমস্ত হিসাব করে দিত এবং তার বাবার হিসাবের ভুল ধরে দিত। বুঝো কী একটা অবস্থা। তো গাউস যখন ক্লাস 3-তে উঠলো, তখন দেখা গেল গাউসের ক্লাস টিচার তাদের ক্লাসে একটা ম্যাথ দিল। তো ম্যাথটি ছিল এরকম যে, এই এক এক থেকে 100 পর্যন্ত যোগ করতে দিচ্ছিল। বলছে যে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, যে 1+2+3+4, মানে এরপরে যোগ অনেকগুলো থাকে, তারপরে যোগ ধরো তুমি যে 98+99, হ্যাঁ +100। তো দেখো আমাদের লিখতেই তো মানে কত সময় লাগবে এটা। তো গাউসকে কি বললো? বললো ক্লাসটিতে বললো যে তোমরা সবাই 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সংখ্যা যোগ করবে এবং যোগ করে আমাকে দেখাবে। মানে টিচারের ইচ্ছা ছিল যে সে একটু রেস্ট নেবে, বা এই সময়টা অনেক সময় লাগবে যোগ করতে, সেজন্য টিচার এটা বললো। তো গাউস কী করলো, ওই সময় গাউস ছিল ক্লাসে। গাউস চিন্তা করে দেখে যে প্রথম পদ এবং শেষ পদ, মানে প্রথম পদ 1 এবং শেষ পদ কি 100, তো এই দুইটা যোগ করলে, ধরো 1+100, এই দুইটা যোগ করলে আসে কত? 101। গাউস দেখলো এই দুইটা যোগ করলে আসে 101। আবার গাউস চিন্তা করলো যে 2 নাম্বার পদ, যেটা হচ্ছে 2, এই 2 আবার শেষ থেকে 2 নাম্বার পদ, যেটা হচ্ছে 99। বুঝো, এই পদটা 2 নাম্বার পদটা আবার শেষ থেকে 2 নাম্বার পদ কোনটা? 99। এই 2 আর 99 যোগ করলো গাউস। গাউস করলো কি 2+99, এই দুইটা যোগ করে সে পাইলো 101। তোমরা দেখো 2 আর 99 যোগ করলে 100 আসে। আশ্চর্যের বিষয়, 3 নাম্বার পদ দেখো, 3 না, 3, এবং এই দিক থেকে 3 নাম্বার কি 98 না? তো 3 আর 98 এই দুইটা যোগ করলো, এই দুইটা যোগ করে এই যে 3+98, এই দুইটা যোগ করে দেখে তাও তো 101 আসে। বুঝছ? তার মানে কি, গাউস একটা সিদ্ধান্তে উপনীত হইল। সেটা হইল যে প্রত্যেক জোড়া, মানে প্রত্যেক শুরু এবং শেষ জোড়াকে যদি তুমি যোগ করো, যোগ করে 101 পাও। যেমন 1 আর 100কে যোগ করলে 101, 2 আর 99কে যোগ করলে 101, 3 আর 98কে যোগ করলেও কিন্তু 101 আসে, তাই না মামা? 101 আসে। তো এইভাবে দেখা গেল যে 4 এবং 98 আগের পদ কত? 97। তো 4 আর 97 যোগ করলেও 101 আসে। তার মানে গাউস চিন্তা করলো যে প্রত্যেক এক জোড়ার যোগফল আসে 101। তো এইরকম জোড়া আছে কয়টা? জোড়া কিন্তু 50টা। 100টা পদ, এর ভিতরে মানে জোড়া কয়টা হবে? দেখো তো, এই 1 আর 100 তাহলে 1 জোড়া হইল, 2 আর 99 এই দুইটা মিলে হবে 1 জোড়া, তাহলে দুইটা মিলে 1 জোড়া হইতেছে। তো মোট রয়েছে কটা? মোট রয়েছে কটা মামা? মোট 100টা। তো 100টা মোটে রয়েছে। এইখান থেকে প্রত্যেক 2টা করে মিলে একটা আমরা ধরতেছি, তাহলে মোট জোড়ার সংখ্যা হবে কয়টা? 50 না? এই তো 50। গাও চিন্তা করলো যে মোট জোড়ার সংখ্যা 50। এই যে জোড়ার সংখ্যা আছে 50 এবং প্রত্যেক জোড়ার যোগ করলে কত আসে? 101। প্রত্যেক জোড়া যোগ করলে কত আসে? 101। গাউস কী করলো যে 50 আর 101 এই দুইটা যোগ করে দিল, মানে গুণ করে দিল, সরি, যেহেতু 50টা পদ আছে, হ্যাঁ যোগ করলে 50টা পদ মোটে, আর প্রত্যেকের যোগফল হচ্ছে 101। তো এই দুইটা গুণ করলে এই গাউস পাচ্ছিল যে 5050। তোমরা এই দুটা গুণ করে দেখো যে 50 গুণন 101 গুণ করলে তোমরা এই 5050 পাবে। বুঝতে পারছো? তো এই জিনিসটারে আমি তোমাদের বোঝাইতে কিন্তু সময় লাগলো, কিন্তু গাউসের তো অত সময় লাগে নাই। তুমি যখন বুঝে যাবা তখন কিন্তু তো সময় লাগবে না। তুমি
এখানে দেখো খেয়াল করো, 1 আর 100 যোগ করলে 101, 2 আর 99 যোগ করলে 101, 3 আর 98 যোগ করলে 101। তো মোট পদ সংখ্যা আমাদের 100টি এবং প্রত্যেক জোড়া যোগফল 50। তার মানে মোট পদ সংখ্যা থাকবে কয়টা? 50টা। তো 50 গুণন 101, তার মানে 50টা 101 থাকবে। সেজন্য গাউস করছে 50 গুণন 101 করছে, করে গাউস পাইছে 5050। মানে এটা এই ম্যাথটা গাউস একদম 3 সেকেন্ডের ভিতরে করে ফেলছে। মানে খুবই অল্প সময়ে গাউস এটাকে সমাধান করে দিছে এবং টিচার দেখে আশ্চর্যকর হয়ে গেছে যে এত কম সময় কিভাবে পারলো সে। এবং টিচার যখন তাকে বলছে তুমি এটা কিভাবে করলে, কোন মেথডে করলে, তখন গাউস বলছে যে স্যার আমি এগুলোকে এইভাবে করছি। তো এটাকে যদি আমি গাউসের মতে, গাউস যেভাবে করছে সেটাকে যদি তোমাদেরকে একটু আমি সুন্দর করে দেখিয়ে দিই, তো গাউস করছে কি জানো? আমি আরেকবার লিখছি যে 1 যোগ 2 যোগ 3 যোগ অনেক আরও সংখ্যা রয়েছে যোগ ধরো 98 যোগ 99 যোগ 100। বুঝছ? তো গাউস করছিল কি, গাউস এখান থেকে চিন্তা করলো প্রথম পদ, দেখো প্রথম পদ যোগ করলো কোন পদ? শেষ পদ। দেখো এটা হলো শেষ পদ। দেখো প্রথম পদ 1 আর শেষ পদ কত? 100। তো গাউস কি করতো? 1 আর 100 যোগ করছে প্রথম, তার মানে হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ করছে। এবং তারপরে কি করছে গাউস? এখানে পদ সংখ্যা কতটি বলো তো? এই যে এই একটা পদ, দেখো তোমাদেরকে বলি, এখানে একটা পদ, 2 একটা পদ, 3 একটা পদ, এভাবে 4 একটা পদ, 5 একটা পদ, হইতে 98 একটা পদ, 99 একটা পদ, 100 একটা পদ। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মোট পদ সংখ্যা হবে কয়টা? তাহলে 100টি হবে। গাউস করলো কি? গাউস কিন্তু করছে কি, জোড়ার সংখ্যা গুণ করছে না? গাউস কি প্রথম পদ যোগ শেষ পদ গুণন জোড়ার সংখ্যা। তো জোড়ার সংখ্যা তুমি কিভাবে আনবে? সেটা আনবে যে পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা লিখবে, বুঝছ? পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে তুমি জোড়ার সংখ্যা পাবে। বুঝো? তোমার কিন্তু চিন্তা করতে একটু সমস্যা হতে পারে যে জোড়ার সংখ্যা তুমি কিভাবে আনবে। জোড়ার সংখ্যা আনবে কিভাবে? পদ সংখ্যা যা থাকবে, তো মোট মানে পদ সংখ্যা লিখবে, উপরে ভাগ করবে 2, 2 দিয়ে ভাগ করলে তুমি জোড়ার সংখ্যা পাবে। মানে কিভাবে পাবে দেখো, এই যে প্রথম পদ ছিল কত মামা তুমি বলো? 1। তো প্রথম পদ ছিল 1, যোগ হবে শেষ পদ, তো শেষ পদ কত? 100। পরে কি হবে? জোড়ার সংখ্যা, তাই না? গাউস কিন্তু তাই করছো, জোড়ার সংখ্যা। কিন্তু জোড়ার সংখ্যাকে তুমি মানে কিভাবে আনতে পারবে? পদ সংখ্যা ভাগ 2, এটা করলে জোড়ার সংখ্যা আসবে। এখন পদ সংখ্যা মানে আছে কতগুলা? 100টি। 1 থেকে 100 পর্যন্ত 100টি, ভাগ হবে কত? 2। তো এই তো হইল বিষয়। তারপরে দেখো তো 1 যোগ 100 করলে কত হয়? 101 গুণন 2 দিয়ে 100কে ভাগ করলে কত থাকে? 50। তোমরা 100 ভাগ 2 করবে, তোমরা দেখবে যে 50 পাবে। বুঝছ? তাহলে এখন দেখো এই 101 গুণন 50 তোমরা গুণ করলে পাবে 5050, মানে 5050, যেটা 5050। তো এটা হচ্ছে এই ম্যাথের সমাধান ছিল ওই গাউসের। বুঝছ? তো গাউস কিন্তু এইভাবে আনলো। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে তোমাদের বইয়ে একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। যে দুইটাকে আমি এখানে লিখছি, বইয়ে ওই দুইটাকে তোমাদের এই যে এখানে লিখছে, তোমাদের এই যে এখানে লিখছে, মানে এখানে না লিখে এই দুইটাকে এই যে এখানে লিখছে। মামা তুমি বুঝলা? তাহলে কি এই 2 আমি কাটবো না এখন? বুঝছো তো? কিন্তু নিজে যে 2 আসলো কিভাবে আসলো এটা তো মামা বুঝছো? হ্যাঁ। তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এই মেথডকে অনুসরণ করেই তুমি তোমার অষ্টম শ্রেণীর বইয়ের প্যাটার্নের ম্যাক্সিমাম অঙ্ক, মানে অর্ধেক অঙ্ক তুমি এই মেথডে করতে পারবে। মানে এই মেথডটা ইউজ করে তারা অর্ধেক অঙ্ক তুমি করতে পারবে। তোমরা যারা ক্লাসটি করতেছো এখনও, তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকো। ইনশাল্লাহ আজকের ক্লাসটি দ্বারা তোমাদের অনেক বড় উপকার হবে। এত বড় উপকার আসলেই তোমাদের সহজেই পাইতা না। এত সহজেই এত বড় উপকার কোথাও তুমি পাবা না। দেখো আমি একটা ম্যাথ করাতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে, আমি যদি বলি তোমাদেরকে, দেখো
আমি যদি বলি ধরো এখানে দিলাম, আমি লিখলাম যে 3, বুঝছ, 3, 5, 7, 9, হ্যাঁ, পরে 11 এবং আরও ডট 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 আরও অনেক, বুঝছো। আমি লিখলাম যে 3, 5, হ্যাঁ, 7, 9 ডট 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 একটা একটা প্যাটার্ন। দেখো এই প্যাটার্নের কিন্তু প্রতি পদের মধ্যে পার্থক্য, এই প্যাটার্নের প্রত্যেক পদের মধ্যে পার্থক্য কত আছে? 2 করে। দেখো 2 না 2, আবার আবার এখানে 2। আহা দাঁড়াও, আমি এই পেনটাকে চেঞ্জ করি। তো প্রত্যেক পদের মধ্যে পার্থক্য রয়েছে 2 করে। এই এখানেও পার্থক্য 2, আবার এখানেও পার্থক্য 2। তো এখন বিষয় হচ্ছে তোমরা খেয়াল করো, যদি তোমাদেরকে বলে যে এটা একটা প্যাটার্ন, তো এই প্যাটার্নের বললো যে 50টি পদের সমষ্টি কত, বুঝো। যেমন এই 3, 5, 7, 9, 11 এভাবে তো আমরা আমরা এখানে পদ লিখছি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, বুঝো। 3 একটা 5, এই 3 একটা পদ, 5 একটা পদ, 7 একটা পদ, 9 একটা পদ, তো 11 একটা পদ। তাহলে মোট পদ এখানে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টি পদ আছে। তো তুমি সহজেই 5টা পদকে যোগ করতে পারো ক্যালকুলেটর বা মৌখিকে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে এখান থেকে প্রথম 50টি পদের যোগফল কত হবে বা 50টি পদের সমষ্টি কত হবে, তাহলে কি তুমি বের করতে পারবে এটা? বলো, এটা কিন্তু বের করতে তোমার জন্য সমাজ টাফ হবে। পরীক্ষায় সময় আছে 5 মিনিট একটা ম্যাথ করার জন্য। তোমাকে যদি এই রকমের ম্যাথ দিয়ে বসে, তুমি করতে পারবে? তোমার কিন্তু এটা কষ্ট হয়ে যাবে। তো তখন তুমি কি করবে? দেখো, তখন যে বিষয়টা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সেটা গাউসের সূত্র থেকে আমাদের করতে হবে। গাউসের সূত্রকে অনুসরণ করে কিভাবে? দেখো গাউসের সূত্রটা কি ছিল? এটা কি সমষ্টি। গাউস যে ওটা করলো, এটা কি করছে বলো তো? সমষ্টি নির্ণয় করছে না, 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি নির্ণয় করছে না। তো আমরা এখানে প্রথম থেকে 50 পদের সমষ্টি নির্ণয় করব। কিভাবে করব? দেখো, আমরা লিখবো যে সমষ্টি। দেখো সমষ্টি, সমষ্টি নির্ণয়ের সূত্র যেটা আমরা ওটা লিখবো। সূত্রটা কি? সূত্রটি ছিল প্রথম পদ যোগ শেষ পদ। দেখো, প্রথম পদ যোগ শেষ পদ, হ্যাঁ, গুণন ছিল কি বলো তো? গুণন কি? পদ সংখ্যা না? গুণন পদ সংখ্যা, এটা পদ সংখ্যা লিখছি। আর পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছিলাম, কারণ কি? পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কি পাই? আমরা জোড়ার সংখ্যা পাই। গাউস করছিল কি? প্রথম পদ যোগ শেষ পদ গুণন জোড়ার সংখ্যা করছিল। কিন্তু আমরা এই 2কে তোমাদের বইয়ে যেহেতু তোমাদের এখানে ছিল ভাগ হিসেবে, সেহেতু আমরা এখানে না লিখে আমরা এখানে লিখলাম। আর পদ সংখ্যাটা কিন্তু উপরে গুণ আছে, এটা কিন্তু ভাগ না। তোমরা কিন্তু এটাকে আবার ভুল বুঝো না। তোমরা এইভাবে লিখবা। দেখো আমি এটাকে আবার লিখে দিই। লিখবা যে প্রথম পদ যোগ শেষ পদ, তারপরে ভাগ 2 গুণন পদ সংখ্যা। বুঝছ? বুঝছো কিভাবে লিখবা? যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। তো তাহলে আমাদের পুরো লাইনটা কি হয়? দেখো, প্রথম পদ, তো এই প্যাটার্নটির প্রথম পদ কি আমাদের? 3 না? তো আমরা 3 লিখব। যোগ শেষ পদ, দেখো আমাদের এখন লাগবে শেষ পদ। আমাদের শেষ পদ কি আছে বলো তো? শেষ পদ আছে? আমাকে প্রশ্নই তো বলছে যে 50টি পদের, যে প্রথম থেকে 50টি পদের, যে 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 50টি পদের, সরি, এখানে পদের পদের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। এটা আমাদের প্রশ্নে, এটা বলছে প্রশ্ন করছে কি? এই প্যাটার্নটা দিছে, দিয়ে নিচে প্রশ্ন করছে যে 50টি পদের সমষ্টি কত। বুঝছ? তো তুমি 50টি পদের সমষ্টি মানে কি? 50টা পদ তুমি যোগ করবা প্রথম থেকে। তো যোগ করলে তাহলে শেষ পদ মানে কোনটা হবে? 50তম যে পদটা। দেখো 3 কিন্তু প্রথম পদ, 5 হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, 7 তৃতীয় পদ, 9 চতুর্থ পদ এবং 11 পঞ্চম পদ।
কিন্তু এইভাবে কি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পদ হবে না, এভাবে হতে হতে এক সময় কিন্তু আমরা 50তম পদ পাবো, বুঝছো? তো 50তম পদটাই তো আমাদের শেষ পদ, তাই না? তো আমাদের শেষ পদটা কিন্তু কত এটা আমরা জানি না। আমরা যেমন প্রথম পদ জানি 3, কিন্তু শেষ পদ কত হবে এটাকে আমরা জানি না, জানি না। যেহেতু জানি না সেহেতু এটা আমরা খালি রাখলাম, একটা বক্স রেখে দিলাম, বুঝো? তারপরে ভাগ না, ভাগ 2, তো আমরা ভাগ 2 দিলাম। গুণন পদ সংখ্যা, দেখো এখানে পদ সংখ্যা কত, পদ সংখ্যা কিন্তু বলেই দিছে যে 50টি পদ। এই যে 50টি পদের সমষ্টি না, বলছে না 50টি পদের সমষ্টি। যেহেতু 50টি পদের সমষ্টি সেহেতু পদ সংখ্যা হবে 50টা, বুঝছো কথা? তাহলে পদ সংখ্যা কত? 50। তাহলে আমাদের নাই কোনটি? শেষ পদ নাই, দেখো। আর আমাদের নির্ণয় করতে বলছে কি? সমষ্টি, মানে যোগফল যেটা সমষ্টি। দেখো আমরা নির্ণয় করব সমষ্টি। সমষ্টি নির্ণয় করতে যাই দেখি আমাদের সমষ্টি নির্ণয় করতে যা যা প্রয়োজন ছিল তার সব কিছু নাই, একটা মিসিং আছে আমাদের। সেটা কি? সেটা শেষ পদটা আমাদের মিসিং। তো শেষ পদ না হলে কিন্তু আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো না। তো এখন আমরা শেষ পদ কীভাবে বের করব এটার জন্য একটা আমরা শিখে আসি যে আমরা শেষ পদ কীভাবে বের করব। দেখো এখন আমাদের শেষ পদ বের করার জন্য আমাদের আর একটা বিষয় নিয়ে আমাদের হেল্প করতে হবে, আর একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। দেখো এখন আমরা যে শেষ পদ বের করব, মানে 50তম পদ একটা বের করব, এটা হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে এটাই একটা আর একটা প্রশ্ন থাকে। ধরো একটা সৃজনশীলে ক থাকে, খ থাকে, গ থাকে। তো আমি এখন তোমাদের এতক্ষণ যেই প্রসেসটা করতেছিলাম সমষ্টি নির্ণয়, হ্যাঁ, এই ম্যাথটা সাধারণত তোমাদের গ নাম্বারে অঙ্কে থাকে। আর খ নাম্বারে যেটা করব এই শেষ পদ নির্ণয় যেটা, এই ম্যাথটাই কিন্তু খ নাম্বারে প্রশ্ন থাকে। তো এটা তুমি কিভাবে নির্ণয় করবে, তার মানে তুমি খ নাম্বার প্রশ্নটি করতে যাচ্ছ এখন। তাহলে এটা কিন্তু একটু সময় লাগবে না বুঝতে? অবশ্যই সময় লাগবে। আর একটা মজার বিষয় হচ্ছে প্যাটার্নের শুধুমাত্র 2টেই প্রশ্ন সৃজনশীল সলভ করবে, তুমি দেখবা শুধুমাত্র 2টেই প্রশ্ন আসতেছে। একটা হলো আমি যেটা সমষ্টি নির্ণয় সম্পর্কে, আর একটা যেটা নির্ণয় করব যে 50তম পদটি নির্ণয় করব, এটা একটা। তাহলে তোমরা একটু ধৈর্য দিয়ে আমাদের ক্লাসটির সাথে থাকো। দেখো আমি ওইখানে কি লিখেছিলাম, আমি লিখেছিলাম 3, লিখেছিলাম 5, লিখেছিলাম 7, লিখেছিলাম 9 এবং 11। তারপরে আরও অনেক রয়েছে, মানে আমি 5টা পদ লিখেছি, মোট পদ রয়েছে 50টি। তো আমি বলেছিলাম কি এই 2টা পদের মধ্যে পার্থক্য কত। ধরো পার্থক্য হচ্ছে শেষের পদ থেকে আগের পদটা বিয়োগ করবা। শেষের পদ কি 5 না, 5 থেকে 3 বিয়োগ করে কত থাকে? 2। আর শেষের পদ 7 না, তো 7 থেকে তুমি 5 বিয়োগ করবা, কত পাবে? 2। শেষের পদ 9 না, তো 9 থেকে তুমি 7 বিয়োগ করবে, পাবে কত? 2। তো এখানেও তোমরা 2 পাবে। দেখো এমন একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন যেই প্যাটার্নের প্রতি পদের পার্থক্য 2 করে, বুঝছ? তো এরকম পার্থক্য 2 করে পাইলে মানে এটা নির্ণয়ের জন্য দেখো তুমি যত পার্থক্য পাবা তুমি চোখ বন্ধ করে লিখবা যে তত ক। আমি এখন কি করতেছি তোমরা শুধু দেখতে থাকো। যত পার্থক্য পাবো তত কি লিখবো? তত ক। এখন লেখার পরে আমরা খেয়াল করব যে প্রথম পদটা দেখো কত আছে। মামা প্রথম পদটা কত আছে এখানে? 3। আমি লিখছি কত? 2 ক। এখন এই কয়ের জায়গায় যদি আমি 1 ধরি যে কয়ের মান 1, তাহলে কি হবে আমার? যে 2 গুণন 1 না, তো 2 গুণন 1 করলে আমরা কত পাই? 2 পাই। তাহলে এখন প্রথম পদটা আছে কত? 3। তাহলে শর্ট কত থাকলো? 3 হইতে 1 কম থাকতেছে না? তো যত কম থাকবে তত আমরা যোগ করব। বুঝছো আমি কি বলছি? দেখো তোমরা দেখো আমি কি করছি প্রথমে, যে যত পার্থক্য পাবো আমরা তত ক লিখবো, চোখ বন্ধ করে তত ক। তারপরে কয়ের জায়গায় 1 বসাবো।
এক বসায় দেখবো যে কত কয়ের জায়গায় এক বসায় পাই 2 গুণন 1 সমান 2 পাইছি, বুঝছ? তারপরে আমরা খেয়াল করব যে প্রথম পদ কত দেওয়া আছে। প্রথম পদ দেওয়া আছে 3, তার মানে আমরা পাইলাম 2, কিন্তু এখানে আছে কত? 3। তাহলে আমাদের কম কত? 1 কম কত না? 1 কম না? আমরা পাইলাম 2 কিন্তু আছে 3, তাহলে কম কত? 1 না? তো যত কম থাকবো তত যোগ করব, এজন্য এই যোগ 1 করছি। আমি আর একটা দেখাইলে তোমরা আর একটু সহজ হবে বুঝতে। দেখো আর একটা লিখি, যদি আমি এখানে লিখি যে ধরো 2 লিখলাম, পরে লিখলাম যে 5, পরে লিখলাম 8, পরে ধরো 11, তো এইভাবে আর একটা প্যাটার্ন, বুঝছ? এটা আর একটা প্যাটার্ন লিখলাম। এই প্যাটার্নে তোমরা খেয়াল করে দেখো, এখানে এই 2 নম্বর পদ আর 1 নম্বর পদ দুইটা বিয়োগ করলে তুমি পাবে কত? 3। আবার 3 থেকে 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদ বিয়োগ করলে পাবে কত? 3। 4 নম্বর পদ থেকে 3 নম্বর পদ বিয়োগ করলে পাবে কত? 3। তার মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে 3, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে 3, প্রত্যেকবার পার্থক্য কত হচ্ছে? 3। তো যত পার্থক্য আমরা লিখব কি? তত ক। পার্থক্য কত? 3। তো আমি লিখব কি শুরুতেই? 3 ক, বুঝো? এরপরে খেয়াল করব যে কয়ের মান আমরা 1 ধরবো, 1 ধরবো। তো কয়ের মান 1 ধরলে কি হয়? 3 গুণন 1, এই তো। তাহলে 3 গুণন 1 করে কত আসে? 3 একে 3, বুঝো? তো আমি পাইলাম 3 পাইলাম। এখন প্রথম পদের দিকে খেয়াল করো, দেখো প্রথম পদে আছে কত? 2, কিন্তু আমার আসলো কত? 3। তাহলে বেশি আসছে কত? এই যত বেশি আসবে তত আমরা বিয়োগ করে দেবো এখানে। দেখো বুঝলাই কিনা? বুঝছ? বুঝছ? হ্যাঁ, আমি এখানে 1 লিখছি। এখন তুমি খেয়াল করো, আমি আর একটা দেখাই, আমি তোমাদেরকে আর একটা প্যাটার্ন দেখাই। এবার খেয়াল করো, ধরো এই প্যাটার্নটিতে প্রথম পদ ধরো 4 আছে, 2 নম্বর পদে রয়েছে ধরো তোমাদের 8 রয়েছে, পরে রয়েছে ধরো 12, হ্যাঁ, পরে ধরো কত হবে? 16, হ্যাঁ। তো এইভাবে একটা প্যাটার্ন হতেই আছে, হ্যাঁ। এখন তোমরা এখানেও খেয়াল করো যে প্রতি 2টা পদের মধ্যে পার্থক্য কত। যে 2 নম্বর পদ থেকে 1 নম্বর বিয়োগ করবা, বিয়োগ করে কত? 4। 12 থেকে 8 বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে? 4। 16 থেকে 12 বিয়োগ করলে 4। তার মানে কি দেখছো? প্রত্যেক 2টা পদের মধ্যে পার্থক্য কত? 4। তো যত পার্থক্য তত কি লিখবো আমি চোখ বন্ধ করে? তত ক। এরপরে কি করব? কয়ের জায়গায় 1 বসাবো। তো 1 বসালে কি হবে? 4 গুণন 1, 4 একে 4। তাহলে কি? তাহলে 4 একে 4 আসলো, বুঝো? তারপরে খেয়াল করবা কি যে প্রথম পদে আসলে কত আছে? 4 আছে। তার মানে কি প্রথম পদ যা আছে তাই আছে, ঠিক আছে। তাহলে এখানে আর কিছু যোগ করতে হবে না, বুঝছো কথা? যেহেতু 4 পাইছো, তাহলে কিছু যোগ বিয়োগ করতে হবে না। এখন দেখো, আমি কয়ের জায়গায় 1 বসাইলাম কেন? কারণ প্রথম পদের ক্ষেত্রে আমি 1 বসাইছি এবং তখন দেখছি যে প্রথম পদ মিলে কিনা। হ্যাঁ মিলছে, 4 হয়েছে। এখন দেখো কয়ের জায়গায় যদি তুমি 2 বসাও, কয়ের জায়গায় কত বসামো? যে 4 গুণন তাহলে 2 হলো, তাহলে 4 গুণন কত হবে? 8। এখন এই যে 2 বসালাম, তাহলে এই 8 যে হলো, এই 8টা আমি মিলাবো কার সাথে? দেখবো কার দিকে দেখবো? 4-এর দিকে দেখবো না, এটা এই 8-এর দিকে দেখবো। কেন দেখবো? কারণ এখানে খেয়াল করো, আমি কিন্তু এখন কয়ের মান 1 বসাই নাই। যদি কয়ের মান 1 বসাইতাম তাহলে প্রথম পদ দেখতাম। যেহেতু কয়ের মান 2 বসাইছি, সেহেতু আমরা দ্বিতীয় পদ দেখব, হ্যাঁ। যদি আমরা কয়ের মান 3 বসাইতাম, ধরো 2 না 3 বসাইলাম, তাহলে 3 ছাড়া হবে কত? 12। তাহলে 3 বসালে আমরা কার দিকে খেয়াল করবো? পরে তৃতীয় পদ যেই আছে। বুঝছো কথা? তোমরা বুঝছো কিনা বলো? এই যে এইখানে দেখো, এই প্যাটার্নের 2, 5, 8, 11, এই যে প্যাটার্ন, পার্থক্য কত করে? 3 করে। তাহলে শুরুতেই লিখবো কি? চোখ বন্ধ করে 3 ক, হ্যাঁ। তারপরে কয়ের মান বসাবো 1, 1 বসাইলে কত আসে? 3 আসে। তো 1 বসানোর জন্য কিন্তু আমরা প্রথম দিকে আমরা খেয়াল করছি, বুঝো? দেখো 1 বসাইছি মানে যখন, তখন কিন্তু আমরা প্রথম পদে খেয়াল করছি। যদি আমরা কয়ের মান 2 বসাই, তাহলে কিন্তু আমরা 2 নম্বর পদের দিকে খেয়াল করব, বুঝছো? ধরো এখানে কয়ের মান তুমি 2 বসাইলা, ক সমান 2 বসালে আমার কি আসবে? তাহলে 3 গুণন 2, 3 গুণন 2 করলে পাবো কত? 6। তো 6 থেকে তুমি 1 বিয়োগ করো, বিয়োগ করে পাবো কত? 5।
তো যেহেতু ক সমান দ্বিতীয় পদ মানে বসায় তুমি 5 পাইলা, তো তখন তুমি দ্বিতীয় পদের দিকে নজর দিবা যে দ্বিতীয় পদে 5 আছে কিনা। 5 থাকলে তোমার এই প্যাটার্নের এই বীজগাণিতিক যে চিহ্নটা, হ্যাঁ, এই বীজগাণিতিক চিহ্নটা সমর্থন করবে, বীজগাণিতিক রাশি। মামাকে একটা কোশ্চেন, তোমাকে কিন্তু আমি প্রথমে একটা প্রশ্ন দিছিলাম, কি দিছিলাম, যে একটা প্যাটার্ন দিছিলাম এবং বলছিলাম এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তুমি কিন্তু পারো না। তো তুমি এখন যে ক্লাসটা দেখলা, তুমি কি পারবে এখন? তুমি পারবে? এই যে সিম্পল তোমাদের বইয়ে প্যাটার্নের, তোমরা বিশ্বাস করো প্যাটার্নের কয়টা প্রশ্ন থাকে? একটা সৃজনশীলের 3টা কোশ্চেন থাকে, ক খ গ। তো ক কোশ্চেন আমরা পরে ওটা নিয়ে আলোচনা করব, কিন্তু খ আর গ, খতে থাকবে একটা, গতে থাকে একটা। তো খতে এটাই থাকে, একটা প্যাটার্ন দিবে, দিয়ে বলবে এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। বুঝছো এটা, এই বিষয়টা? তো আমি আশা করছি তোমরা এতটুকু বুঝছো। এখন আমি তোমাদেরকে কিছু প্রবলেম সলভ করাবো। তোমরা এখন যারা লাইভে আসো, তোমরা একটু কমেন্ট করে জানাবা যে তোমরা এখন কারা কারা লাইভটি দেখছো। বুঝছো? তোমরা কারা কারা লাইভটি দেখছো একটু ভাইকে আমাকে কাইন্ডলি একটু বলে দিও। এখন দেখো, এই যে আমি এতক্ষণ যেই বিষয়টা পড়লাম, এই জিনিসটা পড়লাম না, এখন দেখো আমাদের ওই প্রশ্নটি কী ছিল, আমরা যেই প্রশ্নটি আগে করলাম এটা কি এই প্যাটার্ন ছিল না? যদি আমি তোমাদেরকে আবার দেখাই, এই যে এইটা ছিল না, 3 5 7 9 11, এই প্যাটার্ন দিয়ে কি বলছিল? বলছিল এই প্যাটার্নের 50টি পদের সমষ্টি কত। বুঝো, এই প্যাটার্ন দিয়ে বলছিল 50টি পদের সমষ্টি কত। মামা এটাতে বলছিল। তো এই প্যাটার্নের সমষ্টি নির্ণয় সূত্র আমরা লিখছি কি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এই যে এটা প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। বুঝো, তো প্রথম পদ 3, শেষ পদ কত এটা আমরা জানি না। বুঝছো, এই জন্য আমরা ফাঁকা রাখছি, ভাগ 2 করছি, গুণন কি করছি, পদ সংখ্যা। পদ সংখ্যা আমরা জানি কত, 50টি পদ বলছে, এজন্য পদ সংখ্যা 50। তাহলে আমরা মিসিং হয়েছে কি, শেষ পদ। শেষ পদ বাই করবো কিভাবে, এটা তোমরা দেখো। এই যে আমাদের প্যাটার্নটি ছিল, সেটা হচ্ছে 3 5 7 9 11। এই প্যাটার্নটা তোমরা আমাকে বলো, এই প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে? বলো, এই প্যাটার্ন কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে? মামা বলো তো। এই প্যাটার্ন যে লিখলাম আমি, এটা একটা প্যাটার্ন না? দেখো তো প্যাটার্ন কেন, প্যাটার্ন হচ্ছে এই জন্য কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো তো 2 আসে। বুঝছো? আবার 7 থেকে তুমি 5 বিয়োগ করে কত আসে, 2 আসে। আর 9 থেকে 7 বিয়োগ করলে 2, তার মানে প্রত্যেক পদের পার্থক্য 2 করে পার্থক্য। তাহলে এটা একটা প্যাটার্ন হিসেবে গেছে। তাহলে এই প্যাটার্নের এই প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করবে? মামা তুমি কি করবে, প্রথমে কি চিন্তা করবে, একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নের প্রতি পদে পার্থক্য কত আছে, 2 করে আছে। 2 করে থাকলে আমরা কি লিখবো প্রথমে? হ্যাঁ, প্রথমে আমরা লিখবো 2 ক। মামা ভুলে গেছেন, কারণ আমরা কি কি বের করতেছি, কোন বীজগাণিত রাশিকে সমর্থন করে। তো আমরা কি লিখবো, 2 ক লিখবো, যত করে পার্থক্য তত ক। এবং লেখার পরে ক এর মান বসাবো আমরা 1, কি 1। তো 1 বসালে আমরা কত পাবো এখানে, 2, কারণ 2 গুণন 1 সমান 2। তো ক এর মান যেহেতু 1 বসাইছি, 1 বসায় আমরা 2 পাইলাম না, 2 পাইলাম। তাহলে এই 2টা আমরা এখানে কার দিকে খেয়াল করব, লক্ষ্য করব, 3-এর দিকে। কেন খেয়াল করবো 3-এর দিকে? কারণ কি, আমরা তো 5ও আসলো, 7ও আসলো, 9ও আসলো, এগুলাকে কেন না দেখে 3-এর দিকে তাকাবো? কারণ হচ্ছে ক এর মান আমরা 1 বসাইছি, এই 3টা কি প্রথম পদ না, মানে 1 নম্বর পদ না, এই জন্য আমরা একের দিকে তাকাবো, কারণ আমরা ক সমান 1 বসাইছি। যদি আমরা ক সমান 2 বসাইতাম তাহলে কি আসতো, ধরো এখানে ক সমান 2 বসালাম একবার, যে 2 গুণন 2, ক মান 2 বসালাম, তাহলে কি আসলো, 4 আসলো না? তখন এই 4-এর নিয়ে আমরা কার দিকে খেয়াল করতাম বলো তো মামা? 5-এর দিকে। কারণ কি, 5টা দ্বিতীয় পদ। বুঝছো মামা? হ্যাঁ। তো এখন দেখো, যেহেতু আমরা ক সমান 1 বসাইছি, তো 1 সমান প্রথম পদ বসাই আমরা পাইলাম কত, 2। কিন্তু আমাদের প্যাটার্নে প্রথম পদের মান কত,
3। যেহেতু প্যাটার্নের প্রথম পদের মান 3, তার মানে 1 বেশি, সেহেতু এখানে এই বীজকেন্দ্র রাশির সাথে আমরা 1 যোগ করতে হবে। এখন তুমি 1 যোগ করো তো, এখানে সবগুলোর সাথে 1 যোগ করো। যে 2 ক যোগ 1, তাহলে 2 গুণন 1 সমান 2 যোগ 1, বুঝছো? তাহলে 2 যোগ 1, তো 2 আর 1 যোগ করবো পাবো 3। তাহলে এই প্রথম পদ আর এখানে 3, এই দুটো কি মিললো? মিলছে, এই 3 আর 3 মিলছে মামা। তার মানে এই 2 ক যোগ 1 এই বীজগণিত রাশিটা এই প্যাটার্নকে সমর্থন করে। আমি আরো একটু শোনো, আরো একটু বোঝার জন্য বলি, যদি আমরা এভাবে দেখি মামা, তুমি দেখো আমরা এখন এই 2 ক যোগ 1 এটাই তো আমাদের প্যাটার্ন নাকি মামা? হ্যাঁ, এটা তো আমার বীজগাণিতিক রাশি। এই রাশিতে আমরা কয়ের মান বসাবো 2, কয়ের মান 2, তাহলে যোগ হবে 1। তো 2 আর 2 গুণ করলে কত আসে? 4। যোগ কত? 1। তো 4 আর 1 যোগ করলে কত আছে? 5। এখন দেখো মামা, এই 5 যে আসলো, এই 5কে নিয়ে আমরা কার দিকে আমরা খেয়াল করব বলো? দ্বিতীয় পদের দিকে। দ্বিতীয় পদ কত আছে? 5 আছে না? তো দ্বিতীয় পদও 5 আছে, আসলেও 5, তাহলে ঠিক আছে। তার মানে এই 2 ক যোগ 1 এই বীজগাণিত রাশিটা এই প্যাটার্নকে সমর্থন করতেছে। বুঝছো কি মামা? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এখানে কমেন্ট করছো যে রিফাত, তোমার কমেন্টটা আরো আগে আসছে, আমি একটু দেরিতে দেখছি, যে ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ করে দেন। হ্যাঁ রিফাত, তুমি ঠিক বলছো, প্রথম চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ করে দেব, তবে অনেকেরই না সমস্যা আছে, বুঝছো প্রথম চ্যাপ্টারে। হ্যাঁ, রিফাত বলছো যে মামা কেডা? রিফাত ও আমার ভাগ্না, বুঝছো, আমার ভাগ্না। ও ও মানে তোমাদের সাথেই পড়ে, ক্লাস 3-তে পড়ে। তো ও এখানে আছে কারণ হচ্ছে আমি ওর দ্বারা মানে বুঝতে পারি যে তোমরা বুঝো কিনা, সবাই বুঝে কিনা, বুঝছো। তো সেজন্য ও মামা আমার সাথে আছে, বুঝছো, ক্লাস করতেছে সে। তো এটা হচ্ছে তোমরা এভাবে যদি যদি তোমরা এই যে 7কে মিলাতে চাও, তাহলে মামা কি করবে বলো তো? তাহলে আমরা কিভাবে লিখবো যে এটা কি কোন বীজগণিত, যে আমাদের বীজগণিত রাশিটা সমর্থন করে, ওটা আগে আমরা বের করব। হ্যাঁ, তো আমরা বীজগণিত রাশিটা সমর্থন করে, ওটা আমরা কি পাইছি বের করে? 2 ক যোগ 1 এই বীজগণিত রাশিটা সমর্থন করে। যেহেতু আমরা 3 নাম্বার পদ যদি আমরা বার করতে চাই, আমরা দেখতে চাই যে এটা কি 3 নাম্বার পদে কি এই বীজগণিত রাশি সমর্থন করে কিনা, মিলে কিনা। যেহেতু 3 নাম্বার পদ, সেহেতু কয়ের মান লিখবো আমরা কত? 3। আর এখানে আছে 2, 2 লিখলাম, যোগ কত হবে? 1, বুঝছো। তো 2 গুণন 3 করলে কত আসে? 6, যোগ 1। তো 6 আর 1 যোগ করলে কত আসে? 7। কি দারুণভাবে মিললো না? এখানেও 7, এখানেও 7, তার মানে তৃতীয় পদটা কি হবে আমাদের? 7। তার মানে হচ্ছে এই 2 ক যোগ 1 এই বীজগাণিতীয় রাশিটা এই প্যাটার্নকে সমর্থন করে। মামা এটা বুঝছি, আমি বুঝছি, ওকে। এখন শোনো, আমি যদি তোমাকে বলি যে এই প্যাটার্নের তৃতীয় পদ তুমি বার করলা, মানে তুমি পারলা, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি যে চতুর্থ পদ, এটা কত লিখছি আমি? 9 না? আমি চতুর্থ পদ এখানে গ্যাপ রাখছি। আমি বললাম যে তোমাকে একটা বীজগণিত একটা রাশি দিলাম, যেই রাশিটা 2 ক যোগ 1, বুঝছো, এটা রাশি। এই রাশির এই প্যাটার্নের এই রাশির চতুর্থ পদটা কত হবে? তাহলে কি তুমি এটা মানে বের করতে পারবে মামা? দেখো, তুমি যদি বের করতে না পারো, দেখো তুমি খেয়াল করো, এখানে কিন্তু চতুর্থ পদটা 9 আছে, আমরা দেখতেছি, কিন্তু ধরো এখানে 9 নাই। কে তোমাকে বললাম যে 2 ক যোগ 1 এটা একটা বীজগাণিতীয় রাশি, এই রাশির চতুর্থ পদটা তুমি নির্ণয় করো। তুমি তখন কি করবা? সিম্পল, কোনো দিকে তাকাবা না, শুধু কয়ের জায়গায় তুমি 4 দিবা। কি করবা মামা? 4, ক সমান 4 বসাবা, এখানে 2 থাকে না? থাকবে। তো 2 গুণন 4 যোগ 1, দেখো তাহলে 2 গুণন 4 করলে কত আসে? 4 দোকানে 8, যোগ 1, তাহলে 8 আর 1 যোগ করলে কত? 9। তার মানে কি মামা, এই যে 9 যে আসিল, হ্যাঁ, এটা কি না দেখে আমরা বলতে পারবো না যে এখানে কত হবে? 9 হবে? পারবা তো মামা? এখন দেখো, আমি তোমাদেরকে আর একটু দেখাচ্ছি, দেখালে হয়তো তোমরা আরো একটু ভালোভাবে বুঝবে। এখনো যাদের বুঝতে সমস্যা, দেখো আমি আবার একটা প্যাটার্ন লিখছি, ওই প্যাটার্নটাই 3, 5, 7, 9, 11, হ্যাঁ, এরপর ডট 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 আরো থাকলো।
এখন আমাকে বলো প্রতি পদের পার্থক্য কত মামা? 2 করে না? 2 করেই তো মামা নাকি? 2। তার মানে এই প্যাটার্নটা কি হবে? 2 ক, শুরুতে 2 ক, বুঝো। তারপরে 2 ক, ক সমান 1 বসে, দেখো 2 একে 2, ক সমান 1 বসে, এর মানে কি তুমি প্রথম পদের দিকে খেয়াল রাখবে। কিন্তু প্রথম পদে আছে কত? 3। তাহলে কম কত? 1 কম আছে, 1 মানে এখানে 2 হইতে 3 হইতে 1 কম না, এজন্য আমরা 1 যোগ করব। এটুকু তুমি জানো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা কি পাইলাম? রাশিটা কি পাইলাম? বীজগাণিতিক রাশি 2 ক যোগ 1। দেখো এই প্যাটার্নের, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের যে বীজগাণিতিক রাশিটা সমর্থন করে সেটা হচ্ছে 2 ক যোগ 1। আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি দেখো। এখন মামা তোমাকে আমি এর আগে বললাম যে তুমি চতুর্থ পদটা কত হবে, হ্যাঁ এই চতুর্থ পদটা কত হবে এটা তুমি এই বীজগাণিতিক রাশি থেকে বের করবে। তুমি তুমি বললা কি তুমি পারো না, পরে বোঝানোর পরে তুমি পারছো না। এখন আমি যদি তোমাকে বলি যে পঞ্চম পদটা কত হবে, ধরো এখানে 11 আছে, ঠিক আছে, কিন্তু আমি এটা বন্ধ করে দিলাম 11, তোমাকে আমি দেখালাম না, না দেখায় বললাম মামা তুমি বলো যে শুধুমাত্র তোমাকে এই বীজগাণিতীয় একটা রাশি দিলাম, দিয়ে বললাম এই রাশিটা এমন একটা প্যাটার্নকে সমর্থন করে, তো এই প্যাটার্ন, ওই প্যাটার্নের পঞ্চম পদ কত হবে, মানে হ্যাঁ এই রাশি দিয়ে তুমি একটা পঞ্চম পদ বের করবা। তো তুমি কিভাবে বের করবে মামা? 2 ক যোগ 2 ক যোগ মামা তোমাকে বলছি পঞ্চম পদ বের করবা, তো তখন কি করবা? ক এর জায়গায় শুধু 5 বসাই দিবা, আর যা যেমনে আছে সব ওইভাবেই রাখবা। 2 আছে না এখানে, 2 রাখলা, এটা 2 ক, তার মাঝখানে গুণ আছে না মামা, এই জন্য তো গুণ লিখছি, বুঝছো। পরে যোগ যোগ, এখানে 1 আছে 1। এখন দেখো 2 আর 5 গুণ করলে কত আসে মামা? 10, 5 দুগুণে 10, যোগ 1, তো 10 আর 1 যোগ করলে কত আসে? 11 আসছে। তো মামা দেখো তো তুমি এই যে পঞ্চম পদটা কত? 11 না? 1 2 3 4 5, 5 নম্বর পদ কি 11 না? মামা তুমি কি বুঝছো? এখন আমি যদি তোমাকে বলি মামা শোনো যে 2 ক যোগ 1 প্যাটার্ন, ঠিক আছে, এই রাশি, এই রাশির ষষ্ঠ পদ কত হবো, তুমি কি বাইর করতে পারো মামা এটা? তুমি পঞ্চম পদ পর্যন্ত পাইলা, ষষ্ঠ কত হবো মামা? কয়ের জায়গায় শুধু তুমি 6 লিখবা, 6তম পদ, তো 2 গুণন 6 যোগ 1, বুঝছো তুমি এভাবে। এখন যদি আমি বলি যে 2 ক যোগ 1 এটারই সপ্তম পদ কত হবে? সপ্তম পদ, হ্যাঁ সপ্তম পদ, কয়ের জায়গায় 7 হবে, 7 আর সব কিছু সেম। 2 গুণন 7 যোগ 1, তো 7 দোকানে 14 যোগ 1, তো 14 আর 1 যোগ করে কত হবে? 15। তাহলে সপ্তম পদ কিন্তু 15 হবে, বুঝছো মামা। এখন মামা তুমি অনেস্টলি একদম দেখো, তোমাকে আমি যদি বলি অষ্টম পদ, মানে তুমি বাইর করো অষ্টম পদ, সপ্তম দিছিলাম, এখন যে 2 ক যোগ 1 এটার এই রাশির অষ্টম পদ কত হবে? তুমি এমনি মানে কিভাবে করবে এটা বলো। 2 কয়ের জায়গায় 2 গুণন কয়ের জায়গায় কত হবে? 8 8 যোগ কত হবে? 1, তাহলে 8 দোকানে 16 যোগ 1, 16 আর 1 যোগ করলে 17। বুঝছো মামা। এখন আমি এই কয়ের জায়গায় তোমার অষ্টম বলি, নবম বলি, দশম বলি, যে তো তোমায় বলি, তুমি যততম বলমু শুধু কয়ের জায়গায় তত বসাবা। যে দেখো খেয়াল করো, আমি অষ্টম বলছি এই জন্য কয়ের জায়গায় মানে কি বসাইছি? 8। আমি সপ্তম বলছিলাম এই জন্য কয়ের জায়গায় কি বসাইছি? 7। আমি বলছিলাম ষষ্ঠ, তখন কয়ের জায়গায় 6। 6 আমি বলছিলাম পঞ্চম, তখন কয়ের জায়গায় 5। তার মানে কি আর সব সেম না মামা? দেখো তো আগে পিছে সব সেম না, হ্যাঁ। এখন যদি আমি তোমাকে বলি, এখন যদি আমি বলি যে 2 ক যোগ 1 এই বীজগাণিতীয় রাশির 50তম পদ কত হবে? 50তম পদ বলো মামা, এটা কি তুমি পারবা? 2 যোগ 2 যোগ 2 যোগ এখানে মামা গুণ না, 2 ক, 2 ক তার মানে কি 2 গুণন ক যোগ 1, মানে এটা আছে আসলে এইভাবে, বুঝছো মামা, যে 2 গুণন ক যোগ 1, তো এটার কি কততম? 50তম। 50তম। তাহলে এটা আমি কি লিখবো মামা বলো তো? 2 গুণন 50 যোগ 1, বুঝছো মামা। যদি আমি বলতাম যে 60তম, তাহলে কি হইতো বলো তো? 2 গুণন 60 যোগ 1 হইতো, বুঝছো মামা। যদি বলতাম 70তম, 2 গুণন 70 যোগ 1, বুঝছো মামা। তাহলে আমরা 50তম বাই করবো এই প্যাটার্নে।
হ্যাঁ, তাহলে আমরা করছি কি 2 গুণন 50, 50 গুণন 2 করলে কত আসে মামা? 100 100 যোগ 1, 1 তাহলে মোট কত আসে? 101 বুঝছো মামা? হুম বুঝছো? এখন দেখো, এই আমরা এতক্ষণ যা করছি, আমি মনে করি তোমরা এতক্ষণ যারা এই ক্লাসটি করছো, তোমাদের জন্য প্যাটার্নে ইজিলি 10-এ 8 নাম্বার তোমাদের হয়ে গেছে। আর 2 নাম্বার যে বাকি, সেই বাকি অংশটুকু আরেকটু ধৈর্য ধরে থাকো, তোমরা দেখতে পারবে। বুঝছো? এখন এই যে তোমাদের এখানে 101 যে আসলো মামা, এটা আমি তোমাদের এখন দেখাই। যেই আমাদের এই যে দেখো, এখন এখানে দেখো, আমাদের আমরা শুরুতে যেখানে ছিলাম, এই যে প্যাটার্ন ছিল 3, 5, 7, 9, 11। বুঝছো? হ্যাঁ, এই প্যাটার্নটি কিন্তু আমাদের 2 ক যোগ 1তম ওই রাশিকে সমর্থন করে। বুঝো মামা? তাই তো নাকি? জি এটাই ছিল না? এই প্যাটার্ন ছিল না? জি হ্যাঁ, তো এই প্যাটার্নটা আমাদের, এই প্যাটার্নের কোনটাকে সমর্থন করে আমাদের? 2 ক 2 ক যোগ 1, 1 এই বীজগণিত রাশিকে সমর্থন করে না মামা? তো এই বীজগণিত রাশিকে সমর্থন করলে আমাদের এই অঙ্কটি করতে যায় আমরা কোথায় আটকেছি? আমাদের কোন মানটা দরকার এখানে? এই বক্সে মানটা দরকার। এই বক্সে কার মান বসবে? শেষ পদ। শেষ পদ এর প্রথম পদ 3 লিখছি, শেষ পদ আমরা জানি না, এই জন্য বক্স রাখছি। ভাগ করছি 2, গুণন করছি পদ সংখ্যা, যেহেতু আমাদের বলছে 50টি পদের সমষ্টি, এই যে 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, এই জন্য পদ সংখ্যা কত হবে? 50। 50 তাহলে আমরা পাই নাই কি? শেষ পদ। শেষ পদ তো এই শেষ পদটা আমরা বাইর করবো কিভাবে? এটা হচ্ছে যে 2 ক যোগ 1 দিয়ে। বুঝছো মামা? হুম তো 2 ক যোগ 1 দিয়ে আমরা শেষ পদ বাইর করব। এখন মামা তুমি আমাকে বলো, এই প্যাটার্নের শেষ পদ যেইটা আমার নির্ণয় করতে হবে, শেষ পদটা কত? 50টি পদের সমষ্টি বলছে না? হুম তাহলে 50টি পদের সমষ্টি বললে 50তম পদটাই তো আমাদের শেষ পদ হবে নাকি মামা? হুম বুঝো? এই যে এই 3টাকে আমাদের প্রথম পদ, 5টা দ্বিতীয় পদ, 7 তৃতীয় পদ, তৃতীয় 9 চতুর্থ চতুর্থ পদ। তো এইভাবে 50টি পদ হবে এবং আমাদের 50তম পদ লাগবে। তাহলে 50তম পদ বের করতে গেলে আমরা এতক্ষণ কি শিখলাম? একটা বীজগাণিত রাশি থাকলে, তো তার এই যে 2 ক যোগ 1, এইটা একটা বীজগাণিতীয় রাশি। এই রাশির 50তম পদ বের করবো কীভাবে? কয়ের জায়গায় শুধু 50 বসাবো, যে 2 গুণন 50 50 যোগ 1 1, তো 2 গুণন 50 করলে 100, যোগ 1 করলে 101। এই তো মামা। হুম তার মানে কি, এই যে রাশির 50তম পদটা কত আসে আমাদের? 100 বলো তো? 101 101। 100 কি তো আছে নাকি মামা? হুম হ্যাঁ, তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝছো। মামা তুমি বুঝছো তো? হুম তাহলে মানে যারা দেখতেছে ওরা কি বুঝতেছে না? জি মানে বুঝছো তো মামা নাকি? ঠিক আছে, এখন দেখো তুমি কিন্তু এখন সমষ্টি নির্ণয় করতে পারবে। হ্যাঁ, এই জুমান বলছো এত দেরি করে এলাম, তোমার মেসেজটাও আমি দেরি করেই পড়লাম, বুঝছো? হ্যাঁ, আমার পড়তে দেরি হলো, বেশি হচ্ছে তুমি দেরি করে এসে অনেকটা লস করেছ। প্যাটার্নের মূল বিষয়টা আমাদের পড়া শেষ, তোমাকে এটা লাইভটা রেকর্ডেড করতে হবে পড়ে। তুমি দেখে নিও, না দেখলে অনেক কিছু মিস করবে। এখন দেখো আমাদের সমষ্টি কিন্তু হয়ে গেল, যে এখন 3 যোগ 101, 3 আর 101 যোগ করলে কত আসে মামা বলো তো? মামা বলো। 3 আর 101 যোগ করলে কত? 104 4 ভাগ 2 না? 2 গুণন কত মামা? 50। 50 এখন দেখো 2 গুণন 50, এই যে 50-এর ধরো 2 দিয়ে তুমি 50কে ভাগ করলে কত আসবে? 25 না? 25 তার মানে কি 104 গুণন 25। বুঝছো মামা? বুঝছ? হুম এই যে 2 দিয়ে 50কে কাটলে আমরা পাই 25। হ্যাঁ, তো এখন 104 গুণন 50 করলে কত হয় এটা আমি জানি না মামা। এটা কি আমি জানি না, তাহলে এটা আমার মানে বের করতে হবে না? মামা বলো তো, এই তোমরা একটু গুণ করে বলো তো, 104 গুণন 25 করলে কত হয় বলো? তোমরা একটু গুণ করে বলো ভাইয়া রে, মেসেজে বলো। তোমরা গুণ করো। হ্যাঁ, আমার কাছে আমি হাতে হাতে গুণ করছি, বুঝছ? গুণ করে আমি যা পাইলাম 2600, 2 6 0 হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমি হাতে গুণ করে 2600 পাইছি এবং 2600ই হবে। শোনো, এই যে দেখো আমি তোমাদেরকে এখন যা পড়াইলাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
বুঝছো? তোমরা কিন্তু এটা সহজে পাবে না, তোমরা বিশ্বাস করো। আমাদের এই যে এটা করলাম তোমরা তো বুঝছো আশা করি। মামা তুমি বুঝছো? আমি বুঝছি। তুমি বুঝলে তো ওরাও বুঝছে নাকি? হ্যাঁ, ওরা বুঝছে। ঠিক আছে, তোমরা যারা যারা বুঝছো ক্লাসটি করছো একটু বইলো যে বুঝলা কিনা। তোমরা তো কমেন্ট করো না তো, এই তোমরা কমেন্ট করো না কেন? তোমরা এখন চাইলে যত ইচ্ছা কমেন্ট করতে পারো, কারণ আমার সামনে পিসি আছে বুঝছো। আমি মনিটরে এখন সব কিছু দেখি তোমাদের মানে কমেন্টগুলা। আগে আমার দেখতে কষ্ট হইতো, আমি ফোনে দেখতাম খুব কষ্ট করে, কিন্তু এখন আমার সামনে মনিটর আছে, আমি তোমাদের কমেন্টগুলা মনিটরে দেখতে পাই। তোমাদের যত কমেন্ট করার ইচ্ছা তোমরা এখন লাইভ ক্লাসে করতে পারো, বুঝছো? কিন্তু তোমরা আমাদের পার্সোনাল গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অযথা কেউ লাইক বা যে কোনো কমেন্ট যে কোনো পোস্ট করবা না, গুরুত্বপূর্ণ কোনো কিছু ছাড়া, বুঝছো? এতে কিন্তু তোমাদেরই সমস্যা। ধরো তুমি বারবার একটা নক দিচ্ছ, হ্যাঁ, এটা কিন্তু যারা যারা এখানে আছে সবার কাছেই চলে যা, তো চলে গেলে কিন্তু এটা রিং করে শব্দ করে, তো এটা কিন্তু একটা বিরক্তকর, বুঝছো? তোমরা এটা করবা না। শুধুমাত্র যারা এখানের অ্যাডমিন আছো বা যাদের খুব দরকার বেশি, একটা বিষয় সমস্যা আছে, তখন তোমরা শুধুমাত্র কমেন্ট করবা, বুঝতে পারছো? এছাড়া কেউ কমেন্ট করবে না। কারো কোনো কিছু জানার প্রয়োজন হলে পার্সোনালি, তাহলে তুমি আমাকে আমার পার্সোনাল আইডিতে তুমি মানে সরাসরি মেসেজ করতে পারো বা চাইলে ফোন করতে পারো। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে, তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমি আমার নাম্বার, ব্যক্তিগত নাম্বার লিখে দিচ্ছি, তোমরা চাইলে আমার নাম্বারে তোমরা সরাসরি ফোন করতে পারো। 01638, হ্যাঁ যারা 01638670413। দেখো এটা হচ্ছে আমার এই পার্সোনাল নাম্বার। তোমরা চাইলে আমার নাম্বারেও, তোমরা চাইলে যে কোনো সমস্যার কারণে আমার নাম্বারে ফোন দিতে পারো। তবুও তোমরা গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপটিতে কেউ নক দিবে না অযথা, বুঝছো? অযথা কোনো নক দিবে না। কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে নক দিবে, আমাকে নক দিয়ে না পাইলে আমার নাম্বারে ফোন দিবে, বুঝছো? নাম্বারে ফোন দিবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেব, ঠিক আছে? আর যারা নতুন যুক্ত হবে তারা যদি কোনো কমেন্ট করে তোমরা বলে দিবে যে ভাইয়া অযথা কমেন্ট করিবে না, হ্যাঁ, তাতে তোমাদের জন্য সুবিধা। তো ঠিক আছে, তো আমরা এখন আবার পড়াই যাই। আমি অনেক কথা বললাম তোমাদের মানে বোঝানোর জন্য, আশা করি তোমরা বুঝছো। তো এখন আমি তোমাদের সৃজনশীল ম্যাথ আমি সমাধান করাবো ইনশাল্লাহ। আমি আশা করব তোমরা এখন এই বইয়ের সৃজনশীলগুলো করতে পারবে, যে কোনো সৃজনশীল, ঠিক আছে? তো দেখো দেখো এটা কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমার নাম্বার, হ্যাঁ, যে মোহাম্মদ উমর ফারুক ভাইয়া, হ্যাঁ মোহাম্মদ উমর ফারুক ভাইয়া। তো এখন দেখো আমি তোমাদেরকে যে ম্যাথ করাবো তোমরা একটু দেখতে থাকো। তো এই যে তোমাদের বইয়েরই একটা ম্যাথ, হ্যাঁ, তোমাদের একটা উদাহরণে একটা ম্যাথ আমি তোমাদের করাই। দেখো ম্যাথটি হচ্ছে এই যে তোমাদের কাঠির চিহ্ন দেওয়া আছে, দেখো, হ্যাঁ সেটা তো প্রবলেম। এই যে দেখো এভাবে ঘর দিয়ে, মানে এভাবে আর কি ঘর দিছে, একটা ঘর দিছে, পরে আরেকটা ঘর দিছে এইভাবে, দেখো, হ্যাঁ, পরে আবার দিছে যে তিনটা ঘর দিছে এইভাবে, বুঝছো? তো এখানে তোমাদের এইভাবে তিনটা ঘর দিছে। এই ঘরগুলো মানে কি দেখো তো, এই ঘরে ধরো এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দুইটা লাইন। তো এই লাইনগুলোকে এখানে তোমাদের বইয়ে বলছে কাঠি, কাঠি দ্বারা প্রকাশ করছে। তো যদি এটা একটা কাঠি হয়, এটা দুই নাম্বার কাঠি হয়, তিনটা কাঠি, চারটা কাঠি, পাঁচটা কাঠি, ছয়টা কাঠি, বুঝো? তার মানে মোট এর 6টা কাঠি, বুঝো? আবার এইখানে দেখো এই পর্যন্ত 6টা কাঠি, আবার এখানে 7, 8, 9, 10, 11, 12, এখানে মোটে রয়েছে 12টি কাঠি। এই সরি দেখো 12 না 11,
এখানে কাঠির সংখ্যা 11টি, তোমরা যোগ করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 11টি। আবার এখানে তোমরা দেখতে পাবে 12 13 14 15 16, এখানে পাবে 16টি কাঠি, বুঝছ? তো এইভাবে এখানে 16টি কাঠি। তো এখন দেখো এখান থেকে তোমাদের যা শিখতে হবে, দেখো তাহলে এটা একটা প্যাটার্নে যা, প্যাটার্নটা কি দেখো, প্রথমে রয়েছে 6, পরে রয়েছে তোমাদের 11, এরপরে রয়েছে কত 16, তো তারপরে কত হইতে পারে তোমরা দেখো তো, তারপর তো ডট 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 আরও অনেক আছে একটা প্যাটার্ন। এখন দেখো 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদ বিয়োগ করা, 11 বিয়োগ 6 তোমরা কত পাবে মামা? 5 পাবে না? আবার 16 থেকে 11 বিয়োগ করো তো, পাস করে 3 নাম্বার পদ থেকে 2 নাম্বার পদ বিয়োগ করলে 5 পাই। তার মানে প্রথমেও 5 পাইলাম, পরেও 5 পাইলাম, তার মানে এটার প্রত্যেকটা পদের পার্থক্য হবে 5 করে। হ্যাঁ মামা, প্রত্যেক পদের পার্থক্য হবে কত করে? পাস করে 5 করে। তাহলে পরবর্তী মানে সংখ্যাটা মানে কত হবে মামা? 16 সাথে 5 যোগ করো, 21, 21 বুঝছো মামা? তো 21 করে তুমি দেখো তো, 21 বিয়োগ 16 করলে তুমি পাও কত? 5। পাস তাহলে পার্থক্য 5 আছে না? তো এইভাবে যদি আরেকটা নিতে চাও সংখ্যা, আরও 5 যোগ করো, যে 21 যোগ 5 তাহলে কত হবে? 25 26। 26 দেখো এখন 26 থেকে 21 বাদ দিলে 5, এইভাবে চলতেই আছে। কিন্তু তোমাদের ওই বইয়ে শুধুমাত্র এই 16 পর্যন্তই দিছে, এই তো মামা নাকি? আর 21 আর 26টা আমি লিখলাম যে প্যাটার্নে অনুসরণ করে। এখন বিষয় হলো দেখো, এই যে একটা প্যাটার্ন, তো আমি যে তোমাদেরকে পড়াইলাম এই আকারে থাকলে, মানে যত আকারেই থাক, তোমরা আগে দেখবা কি একটা প্যাটার্নের পার্থক্যটা দেখবা, যে পার্থক্য কত আছে, মানে কত করে পার্থক্য মামা এখানে? পাস করে 5 করে। তো যত করে পার্থক্য তত ক লিখি না আমরা? হুম মামা তোমার কি মনে আছে মনে আছে যে আমাদের যত পার্থক্য হবে তত ক লিখবো সরাসরি? তারপরে কি করব, তারপরে কয়ের মানে 1 বসাবো, তো 1 বসালে কত পাই? 5 একে 5। পাস কিন্তু প্রথম পদ আছে কত? 6। হয় তাহলে তাহলে কত যোগ করলে আমরা 6 পাবো? মানে 5-এর সাথে 1 যোগ করলে না? বুঝছো মামা? 5-এর সাথে 1 যোগ করলে তো আমরা 6 পাবো। সই ভালো 5 আর 1 যোগ করে আমরা 6 পাইছি, তার মানে প্রথম পদটা আমাদের মিলছে। তাহলে এটা হচ্ছে এই 5ক যোগ 1 এই রাশিকে এই প্যাটার্নটি সমর্থন করে। এটা তোমাদের যে কোনো একটা রাশি থাকবে, প্রথম কাজ একটা প্যাটার্ন থাকবে, তো ওই প্যাটার্নে তোমরা খেয়াল করবে যে পার্থক্য কত, প্রত্যেক পদে পার্থক্য কত। তোমরা যত পার্থক্য পাবে তত করে লিখবে প্রথমে। দেখো এই মেয়ে যা তোমাকে যা কিছু করতে বলুক, যত পার্থক্য পাবে তত করে লিখবে। তারপরে দেখবে যে প্রথম পদ হইতে তার সাথে কত যোগ করা লাগে নাকি বিয়োগ করা লাগে। যদি যোগ করা লাগে তাহলে যোগ করবা, যদি বিয়োগ করা লাগে তাহলে বিয়োগ করবা। বুঝো? দেখো 5ক আছে, তার মানে 5 আছে, 1 যোগ করলে 6 হবে। হ্যাঁ, তাহলে তুমি 1 যোগ করছি, এজন্য আমি 1 যোগ করছি। বুঝছ? এখন দেখো এই বীজগাণিতিক রাশিটা তোমার 2 নাম্বার, এই প্যাটার্নের 2 নাম্বার পদটাকে সমর্থন করে কিনা, এটা তোমার কি চেক করা উচিত না? হুম হ্যাঁ, তাহলে চেক করবা কিভাবে বলো দেখি? এই 5ক যোগ 1 এই এই রাশিটা, এটা 2 নাম্বার পদকে যে সমর্থন করে, এটা চেক করবা কিভাবে? কয়ের জায়গায় তুমি 2, কয়ের জায়গায় 2 দিবা। কি করবা? 2 দিবা। বুঝছ? যে এই যে 5 5 গুণন 2 যোগ 1, তাহলে 5 দোকানে 10 আর 1 যোগ করলে 11, 11 তাহলে মিলছে। হুম তার মানে এই বীজগাণিতিক রাশিটা 5ক যোগ 1 এই বীজগাণিতিক রাশিটা এই প্যাটার্নকে সমর্থন করে। এখন আমি যদি তুমি আরেকবার খেয়াল করে আরেকবার ট্রাই করবে যে 3 নাম্বার পদে 16 আছে, তো এই বীজগাণিতিক রাশিটা কি আসলে 16কে 3 নাম্বার পদ 16 এটাকে সমর্থন করে? তাহলে এটা আমরা চেক করে নেই। কয়ের জায়গায় বসাবো কত? 3 3। 3 বসালে 3 গুণন 5, 3 5-এ 15, 15 3 গুণন 5 করলে 15, 3 5-এ 15 যোগ 1, 15 আর 1 যোগ করে কত? 16। তার মানে এইটা এই বীজগাণিতিক রাশিটা তৃতীয়তম পদকেও সমর্থন করতেছে। আমরা বুঝছি? হুম তাহলে বুঝলে তার মানে আমাদের কাজ কি? প্রথমেই কাজ যেটা থাকবে, যে প্যাটার্নটা থাকবে ওই প্যাটার্ন থেকে দেখবো পার্থক্য কত, তো যত পার্থক্য হবে তত ক লিখবো আমরা। মাহিন বুঝছো?
হ্যাঁ, তারপরে আমরা দেখব কত কম আছে বা কত বেশি আছে। যদি বেশি থাকে তাহলে যোগ করব, যদি কম থাকে প্রথম পদটা বিয়োগ করব। এখন দেখো, এখন প্রশ্নটা দেখো, তোমাদের এখন যদি আমি প্রশ্নে বলি, ধরো খ নাম্বার প্রশ্নে বলা হইল যে এই যে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে। তোমরা যদি বইয়ের উদাহরণের এই 4 নম্বর উদাহরণটা খেয়াল করো, তোমরা সেখানে দেখতে পাবে স্পষ্ট করে লেখা যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। দেখো, রাশিকে সমর্থন সমর্থন করে। দেখো, এইটা তোমার প্রশ্নে বলছে। এখন এই প্যাটার্নটি, এই যে 6, 11, 16, হ্যাঁ, যেই প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নটা তোমার কোন বীজগণিত রাশিকে সমর্থন করে। তোমাদের প্রশ্নে কিন্তু আসলেই এইভাবে আছে, দেখাই। এই যে 4 নাম্বার, হ্যাঁ, উদাহরণ 4-এ এই যে একটা ঘর, হ্যাঁ, আরেকটা ঘর, আরেকটা ঘর, 3টা ঘর। তো এই ঘরে কাঠের সংখ্যা রয়েছে আমাদের কত বলো তো মামা? এখানে কাঠের সংখ্যা রয়েছে 6টি, এখানে রয়েছে 11টি, আর এখানে মামা 16টি। 16টি। বুঝছ? এই জন্যই কিন্তু আমরা এই যে 6, 11, 16 এইভাবে লিখছি। তাহলে বলছে কি, খ নম্বর প্রশ্ন বলছে কি, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করা। বুঝছো? তার মানে প্যাটার্নটা কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে এটা আমরা বের করব। এটা আমরা এই যে এতক্ষণ যা করলাম এটাই তো খুব ইজি না মামা, তুমি বুঝছো? এটাই না? তো দেখো প্যাটার্নটা কী ছিল, তুমি লিখবা যে সমাধান, হ্যাঁ, তুমি সমাধান লিখলা, প্যাটার্ন লিখলা যে তোমরা ঘর যদি লিখো তাহলে মানে ঘরই লিখলা, এই যে একটা ঘর, হ্যাঁ, পরে এই যে আর 2 নাম্বার ঘর এবং 3 নম্বর ঘর। প্রথম ঘরে 6, পরের ঘরে 11, পরের ঘরে 16, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রতি ঘরে পার্থক্য কত করে? 5 করে। 5 করে। হ্যাঁ, তোমরা যেভাবে লিখবে যে 5 করে, তার মানে তুমি চিন্তা করে নেবা কি যে এটা হবে 5 ক। হ্যাঁ, 5 ক। তারপরে আমাদের এখানে আছে কত, মানে প্রথম পদে আছে কত? 6। তাহলে 5 ক থেকে 6 করলে আমার 1 যোগ করা লাগবে। তাহলে এটা তুমি পাইছ। তুমি প্রথমে দেখেই তুমি এটা নির্ণয় করে ফেলবে। এখন তুমি পরীক্ষায় লিখবে কিভাবে? তুমি কিন্তু জানে গেছো যে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে। তুমি কিন্তু প্যাটার্নটা দেখে বলতে পারো যে প্যাটার্নটি যে 5 ক যোগ 1 এই বীজগণিত রাশিকে সমর্থন করে। 5 ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। বীজগণিতীয় রাশিকে সমর্থিত করে। রাশিকে সমর্থন করে। বুঝো? তুমি কিন্তু প্যাটার্নটা দেখেই বলতে পারো যে এটা 5 ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। কিন্তু বিষয় হচ্ছে তুমি যদি এইটুকু লিখো, তোমাদের এখানে নাম্বার কত জানো? 4 নাম্বার। তুমি দেখো এইটুকু লিখে যদি তুমি 4 পাইতে চাও, মাস্টার কি তোমাকে দিবে? তোমাকে দিবে না কিন্তু 4। তো সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, একটু বড় করতে হবে। কিভাবে করবে বড়? দেখাই। বড় তুমি এইভাবে করবে যে তুমি খ নাম্বার লিখে তুমি লিখবে, খ লিখে লিখবে যে প্রথম চিত্রে মানে কাঠির সংখ্যা, ওই যে প্রথম চিত্রে কী ছিল, এইভাবে ছিল না এটা? হ্যাঁ, তো লিখবে যে প্রথম চিত্রে, কাঠের সংখ্যা। হ্যাঁ, ওই যে তোমাদের কিন্তু বইয়ে আছে এগুলা, প্রথম চিত্রে, হ্যাঁ, কাঠির সংখ্যা। আমি এগুলা না লিখি, কাঠির সংখ্যা লিখে যে আছে কত? 6। বুঝো? প্রথম চিত্রে কটা? 1, 2, 3, 4, 5, 6টা, 6 লিখলাম। তো এটাকে তুমি কিন্তু চিন্তা করছো, আগেই তুমি বের করছো যে এটা হচ্ছে 5 ক যোগ 1 এই বীজগণিত রাশিকে সমর্থন করছে। 6কে তুমি এভাবে ভাঙাবা, তুমি 5 গুণন 1 করো, যোগ 1 লিখবা। বুঝছো? তুমি কি করলা? 1 লিখলা। তাহলে কি হলো দেখো তো? না, এবার থাক। তাহলে কি হবে বলো তো মামা? 5 গুণন 1 যোগ 1, তাহলে 5 থেকে 5 আর 1 কত? 6 হয়েছে? ঠিক আছে। এখন তুমি লিখবা কি? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা। কাঠির সংখ্যা। দেখো এগুলো আসলে তোমাদের তো এখন বইয়েতেই আছে। তো এটা কি হবে? তুমি কাঠির সংখ্যা কত আছে বলো?
11। 11 এই যে 2 নাম্বার চিত্র কি এটা ছিল না? হ্যাঁ, এটা এখানে কাঠির সংখ্যা 11টি, 11। তো 11কে তুমি কিভাবে ভাঙবা? এই যে এইভাবে 5 ক যোগ 1, এটা কিন্তু লিখবা না, এটা চিন্তা করে রাখবে। তো এটা যদি তুমি ভাঙো, যেহেতু দ্বিতীয় চিত্র তাই না, হুম। তাহলে 2 নাম্বারের জন্য কি তোমরা ক সমান কি বসাবা? 2। 2 তাহলে লিখবা যে 5, এটাই লিখবা, এটাই লিখবা, শুধু কয় জায়গায় 2 বসাবা? 5 গুণন 2 যোগ 1। এই যে 5 দোকানে 10 আর 1 যোগ করলে 11। ঠিক আছে, এখন তুমি লিখবা আবার যে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। বুঝছো মামা? তো তৃতীয় চিত্রে কি করবা? কয়ের জায়গায় শুধু কি বসাবা? 3। 3 হ্যাঁ, কিন্তু তৃতীয় চিত্রে মানে কাঠির সংখ্যা আছে কত? এটা কিন্তু 16। এটা কিন্তু তোমরা আগেই বাইর করছো, যোগ করছো তাই না? এই যে 3 নাম্বার চিত্র তো এই ছিল নাকি মামা? এটা ছিল না? তো এটা যোগ করলে তুমি 16 পাবা। তাহলে এটাকে তুমি ভাঙাবা কিভাবে? যে 5 গুণন তৃতীয় চিত্র, এই জন্য 3 যোগ 1। তাহলে 3 5 15 যোগ 1 করলে 16। তাহলে তুমি কি ঠিক পাইছো এটা? তো এইভাবে যখন তুমি দেখবা, এখন তোমাকে তুমি চিন্তা করতে পারো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দ্বারা এই যে 5 ক মানে 5 গুণন 1 যোগ 1, দ্বিতীয় চিত্রকে কাঠির সংখ্যা দাঁড়ায় এটা, তৃতীয় চিত্রকে মানে কাঠির সংখ্যা দাঁড়ায় এইটা, তাই না মামা? দেখো তো তিনটার ভিতরে, দেখো তো সব এই তিনটা যে তুমি দেখতেছ, এখানেও 5 রয়েছে, এখানেও 5, এখানেও 5। দেখো শেষে 1 1 1 সেম, এবং তার আগে চিহ্ন কি? প্লাস প্লাস প্লাস। বুঝো? এখানেও এই যে একের এই দুইটার ভিতরে কি চিহ্ন কি? গুণন না? আবার এখানে কি গুণন না? আবার এখানে গুণন চিহ্ন না? কিন্তু এই তিনটা চিত্রের ভিতরে পার্থক্য কি আছে? এখানে 1, এখানে 2, এখানে 3। কেন 1 2 3 পার্থক্য হইল? কারণ 1 হয়েছে প্রথম চিত্রে, এই জন্য 1 হয়েছে। 2 হয়েছে এখানে, কেন হয়েছে? দ্বিতীয় চিত্রে, এই জন্য 2। এখানে 3 হয়েছে, কেন হয়েছে? তৃতীয় চিত্রে। তার মানে এখানে 3 বলাতে এখানে 3 হয়েছে, এখানে 2 বলাতে এখানে 2 হয়েছে, এখানে 1 বলাতে এখানে 1 হয়েছে। এখন আমি এখানে 1 2 3 এগুলা কিছুই বলবো না, আমি বলবো যে ক বলবো। এখানে আমি বললাম ক চিত্রে, কি বললাম মামা? ক চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা। মামা বলো তো, ক চিত্রকে কাঠির সংখ্যা বলে আমাদের কি হবে? মামা তুমি বলো এখন, তাহলে আমার এটা হবে না 5 গুণন ক যোগ 1। দেখো মামা সব কিছু সেমই থাকবে, শুধুমাত্র এই যে এইখানে আমরা এখানে যেটা বলবো, আমরা শুধু এখানে এটাই মানে বসাই দিব। যেহেতু আমরা ক চিত্রে বলছি, সেজন্য এখানে ক পড়ছে। মামা তুমি কি বুঝছো? মামা তুমি বুঝছো এটা? তাহলে বলো, এটা কি ওরা বুঝছে? ওরাও বুঝছে। তার মানে ওরাও বুঝছে, তুমিও বুঝছো। এই যে তুমি যে মামা দেখলা যে ক চিত্রের কাঠির সংখ্যা কত আইলো? 5 ক যোগ 1, তাই না মামা?